আমাদের বর্তমান নতুন জাতীয় সংসদের মাননীয় স্পিকার হাফিজউদ্দিন তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা। এই বীর মুক্তিযোদ্ধা তিনি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্বও পেয়েছিলেন, তারপরে তাকে স্পিকার বানানো হলো। সম্প্রতি রাওয়া ক্লাবে একটা অনুষ্ঠানে তিনি বঙ্গবন্ধু সম্পর্কে কিছু মন্তব্য করেছেন। বঙ্গবন্ধু এই দেশের স্বাধীনতাই চাননি, এরকম বক্তব্যও দিয়েছেন। মেজর হাফিজ ঠিক বললেন নাকি ভুল বললেন, মেজর হাফিজ কতটা রাজনৈতিক কথা বললেন সেটা নিয়ে বিস্তর সমালোচনা হচ্ছে। এবং সবথেকে বড় সমালোচনা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মেজর হাফিজের পূর্বের বক্তব্য এবং এখনকার বক্তব্য মিলছে না, এমন দাবিও করা হচ্ছে। পূর্বের ভিডিও এবং এখনকার ভিডিও পাশাপাশি রেখে মেজর হাফিজ বঙ্গবন্ধুকে নিয়ে যে মন্তব্য করেছেন সেই মন্তব্য অনেকেই আবার বলছেন যে এটা মানে শালীনতা কিংবা শিষ্টাচারের বাইরে গিয়ে এরকম মন্তব্য করা হয়েছে। বঙ্গবন্ধু সম্পর্কে ইচ্ছা করলে এই ধরনের মন্তব্য করা যায় কিনা এরকম প্রশ্নও অনেকে করছেন, কিন্তু আমি সেই প্রশ্ন করতে চাই না। আমি মনে করতে চাই যে জাতীয় সংসদের স্পিকার মানে তিনি তো প্রধানমন্ত্রীরও অভিভাবক, তো জাতীয় সংসদে অন্তত সেরকম একজন অভিভাবক মানুষ, তিনি ভুল করতে পারেন না। হয়তো তিনি যখন স্পিকার ছিলেন না, অভিভাবক ছিলেন না, তখন যে বক্তব্য দিয়েছিলেন সেটাই বরং আমরা ভুল হিসেবে কাউন্ট করতে পারি। মাননীয় স্পিকারের সাম্প্রতিক এই বঙ্গবন্ধুকে ছোট করার যে বক্তব্য সেটা নিয়ে আবার প্রতিবাদ করেছেন বর্তমানে নিষিদ্ধ থাকা যে সংগঠন ছাত্রলীগের সাবেক একজন সভাপতি মাহমুদ হাসান রিপন। তিনি এটার তীব্র সমালোচনা করছেন। তিনি কি বলছেন সেটা একটু আমরা পড়ে দেখব, জেনে দেখব। পাশাপাশি স্পিকার এর আগে বঙ্গবন্ধু সম্পর্কে কি বলেছিলেন, তখন তো স্পিকার ছিলেন না তিনি, এখন কি বলছেন একটু আমরা মিলিয়ে দেখব, যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে মেলানোর চেষ্টা করছেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম মাননীয় স্পিকারের বঙ্গবন্ধু সম্পর্কে একটি বক্তব্য। ওই একই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ মন্ত্রী রাজাকারদের উদ্দেশ্যে বলেছেন যে মুক্তিযুদ্ধের বিপক্ষে যারা ছিলেন তারা এখন এটা বলতেই পারেন যে তাদের ভুল হয়েছে, সরি বললে তারা আবার মেন স্ট্রিমে বসে যাবে। আমরা ভেদাভেদের কোনো সমাজে থাকতে চাই না, আমরা সবাই এক হয়ে কাজ করতে চাই, আমরা রাজাকারদের সঙ্গে এক হতে চাই। এই প্রসঙ্গ যখন বলছি তখন আওয়ামী লীগ হয়তো দাবি করে বসতেই পারে যে রাজাকাররা যদি বলে যে আমার ভুল হয়েছে, ওই কর্মকাণ্ড আমার ঠিক ছিল না, এটুকু বললেই যদি মেন স্ট্রিমে আসা যায়, তাহলে ২৪-এর যে আন্দোলন সেই আন্দোলনে জাতিসংঘের রিপোর্টটাও যদি মানি, ১৪০০ মানুষ মারার মাত্র ১৪০০ মানুষ যখন ৩০ লক্ষ মানুষের সঙ্গে তুলনা হবে, তখন এটাকে মাত্রই বলতে হবে। এটার কারণে আওয়ামী লীগ যদি সরি বলে তাহলে তারা মেন স্ট্রিমে আসতে পারবে না কেন? আবার এখানে প্রশ্ন আসতেও পারে আওয়ামী লীগকে আদতে সরি বলেছে। আবার পাল্টা প্রশ্ন সেটারও আসতে পারে যে আওয়ামী লীগকে সরি বলার মতো কি স্কোপ দেয়া হয়েছে, এরকম আহ্বান জানানো হয়েছে যে আপনারা সরি বলেন, সরি বলে আসেন, আবার একসাথে কাজ করি, বলা হয়নি। চলে আসি স্পিকারের মন্তব্যে। স্পিকার কি বলেছেন কালবেলার এই শিরোনামটা দেখে নিন। রিপন কি বলছেন স্পিকারের বক্তব্য নিয়ে? শেখ মুজিব পাকিস্তান ভাঙতে চাননি, বক্তব্যকে ইতিহাস বিকৃতি বললেন রিপন। আমারও ব্যক্তিগতভাবে তাই মনে হয়। মুক্তিযুদ্ধের ইতিহাস আমরা যতটুকু জানি, পড়েছি, শুনেছি মুক্তিযোদ্ধাদের মুখে, তাতে এই বক্তব্য ইতিহাস বিকৃতিরই সামিল হওয়ার কথা। যদিও বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন সময় পট পরিবর্তনের পরে ন্যারেটিভ তো নতুন করে তৈরি করা হয়, সেখানে হয়তো এটার ব্যাখ্যাতেও সেটা হয়তো বুঝিয়ে দেয়া হবে। যাই হোক, রিপন কি বলছেন? শেখ মুজিব পাকিস্তান ভাঙতে চাননি, তাই স্বাধীনতার ঘোষণা দেননি। স্পিকারের এমন বক্তব্যকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতিষ্ঠিত ইতিহাস ও রাষ্ট্রীয় দলিলের প্রতি অবমাননা এবং ইতিহাস বিকৃতি হিসেবে আখ্যায়িত করেছেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেছেন, যারা দাবি করেন বঙ্গবন্ধু পাকিস্তান ভাঙতে চাননি তাদের ইতিহাস সচেতন হওয়া প্রয়োজন। ৬৬ সালের ঐতিহাসিক ৬ দফা ছিল মূলত পূর্ব বাংলার রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রশাসনিক আত্মনিয়ন্ত্রণের সনদ।
৬৬-র ৬ দফার কথা তিনি বলছেন। রিপন বলেন, এই ৬ দফায় রাজস্ব, মুদ্রা, বৈদেশিক বাণিজ্য ও আঞ্চলিক নিরাপত্তা বাহিনীর ক্ষমতা প্রদেশের হাতে ন্যস্ত করার যে দাবি তোলা হয়েছিল তা ছিল কার্যত স্বশাসিত রাষ্ট্রের ভিত্তি। এ কারণেই তৎকালীন পাকিস্তানি শাসক গোষ্ঠী একে পাকিস্তান ভাঙার সনদ হিসেবে অভিহিত করে বঙ্গবন্ধুর বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করেছিলেন। যদিও এখন অনেকে এই ন্যারেটিভ তৈরি করারও চেষ্টা করেছেন যে সত্যি সত্যি শেখ মুজিব ষড়যন্ত্র করেছিল পাকিস্তানের বিরুদ্ধে। মাহমুদ হাসান রিপন আরও উল্লেখ করেন, ৭০ সালের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পরও যখন ক্ষমতা হস্তান্তর করা হয়নি, তখন বঙ্গবন্ধু ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণে পরিষ্কারভাবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এই বক্তব্য ঘোষণা দিয়েছিলেন। যদিও সেটাকে এখন আর স্বীকৃতি দেওয়া হয় না। ৭ই মার্চ মোটামুটি ইউনুসীয় যুগ থেকে, ইতিহাস থেকে মুছে দেওয়ার একটা চেষ্টা হয়েছে। ৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর গণহত্যা শুরু হলে তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেন, যা পরবর্তীতে 10 এপ্রিল 1971-এর স্বাধীনতার ঘোষণাপত্রে রাষ্ট্রীয় সাংবিধানিক ভিত্তি লাভ করে। বিবৃতিতে বলেন, চট্টগ্রামে এম এ হান্নান এবং পরবর্তীতে মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষ থেকেই স্বাধীনতার ঘোষণা প্রচার করেছিলেন। ঘোষণাদাতা ও ঘোষণাপত্র পাঠকারী ও প্রচারকারীকে এক করে দেখা সঠিক ইতিহাস নয়, বরং এটি ইতিহাসের উদ্দেশ্য প্রণোদিত বিকৃতি। তিনি আন্তর্জাতিক নথির উদ্ধৃতি দিয়ে বলেছেন, 1971 সালে দ্য নিউ ইয়র্ক টাইমস, দ্য টাইমস এবং নিউজ উইক সহ বিশ্বখ্যাত সংবাদ মাধ্যমগুলো বঙ্গবন্ধুকে স্বাধীনতা আন্দোলনের কেন্দ্রীয় নেতা হিসেবে উপস্থাপন করেছে এবং তার স্বাধীনতার ঘোষণার খবর বিশ্ববাসীর কাছে পৌঁছে দিয়েছিল। তিনি বলছেন যে ইতিহাস কারো মন গড়া বক্তব্যে বা ক্ষমতার ভাষণে বদলে যায় না, এটি শহীদের রক্তে লেখা হয়। বঙ্গবন্ধুকে অস্বীকার করা মানে মুক্তিযুদ্ধের চেতনাকে অস্বীকার করা। ইতিহাস বিকৃতির যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে স্বাধীনতার সপক্ষের মানুষ সর্বদা ঐক্যবদ্ধ থাকবে। স্পিকারের কথাতে একটু পরে আসি। এই যে বলছেন যে ইতিহাস বিকৃতির যে কোনো কিছুর সঙ্গে স্বাধীনতার পক্ষের শক্তিরা ঐক্যবদ্ধ থাকবে। এখন আওয়ামী লীগের কাছে কিংবা এই মাহমুদ হাসান রিপনের কাছে আমাদের বিনীত প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনারা যে দীর্ঘ সর্বশেষ যে 15.5 বছরের টানা শাসন, সেই 15.5 বছরের টানা শাসনে আপনারা কি মুক্তিযুদ্ধের ইতিহাস ব্যাপারে শতভাগ সৎ ছিলেন? এটা একটা বড় প্রশ্ন। মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট দেওয়ার ব্যাপারে আপনারা কি শতভাগ সৎ ছিলেন? এটা আর একটা প্রশ্ন। আপনারা কি বঙ্গবন্ধুকে দেশের সম্পদ না বানিয়ে দলের সম্পদ বানিয়ে ঠিক কাজ করেছিলেন? এটা আরেকটা প্রশ্ন। আপনারা কি মুক্তিযুদ্ধকে সার্বজনীন গোটা বাংলাদেশের না করে দলের, মুক্তিযুদ্ধকে নিজের দলের সম্পদ হিসেবে বানানোর যে চেষ্টা, সেই চেষ্টাটা করে ঠিক করেছিলেন? এটা আরেকটা প্রশ্ন। সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে 15.5 বছরে যে দীর্ঘ সময়টা আপনাদের হাতে ছিল, সেই সময়ে একটা 6 বছরের বাচ্চা যে ক্লাস 1-এ ভর্তি হয়, সেই 6 বছরের বাচ্চাকে 21-22 বছরের তরুণ পর্যন্ত গড়ে তোলার মুক্তিযুদ্ধের ইতিহাস সমৃদ্ধ, 72-এর সংবিধান, 71-এর চেতনা, 66-র 6 দফা, 69-এর গণ আন্দোলন, বঙ্গবন্ধুর স্বাধীনতার ভাষণ, মুক্তিযুদ্ধের মূল আদর্শ, জাতীয় 4 নেতা, মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডারদের অবদান, বীর শ্রেষ্ঠদের অবদান, এই যে মুক্তিযুদ্ধের বিশাল বিশদ যে ইতিহাস, সেই ইতিহাস সমৃদ্ধ করে তাদের চেতনাগত পরিবর্তন করে তাদেরকে পরিপূর্ণভাবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে গড়ে তোলার যে অসীম সময় আপনারা পেয়েছিলেন, সেই সময়টাকে আপনারা কি কাজে লাগিয়েছিলেন, নাকি আপনারা কওমি জননী উপাধি নিতে ব্যস্ত ছিলেন? এই প্রশ্নটা একেবারে নিরপেক্ষ অবস্থান থেকে আপনাদের কাছে থাকলো। এবার আসি স্পিকারের প্রসঙ্গে। মাননীয় স্পিকার মেজর হাফিজ আজকে যে কথা বলছেন, তিনি বলছেন যে বঙ্গবন্ধু পাকিস্তান, বঙ্গবন্ধু তো বলেন না, বলেন শেখ মুজিব
পাকিস্তান ভাঙতে চাননি এবং তাজউদ্দিন আহমেদরা অনেক অনুরোধ করার পরেও তিনি স্বাধীনতার ঘোষণা দিতে চাননি। স্বাধীনতার ঘোষণা দিতে না চাওয়ার কারণে জাতি যখন দিশেহারা, জাতির যখন একটা মানে কাণ্ডারি প্রয়োজন, সেই সময় কাণ্ডারি হিসেবে আবির্ভূত হলেন তৎকালীন মেজর জিয়া, একজন সেনাবাহিনীর একজন মেজর পদমর্যাদার একজন অফিসার। মেজর পদমর্যাদার অফিসার হতে খুব বেশি সময় লাগে না, কিন্তু কমিশনপ্রাপ্ত অফিসারের মেজর হতে মাত্র কয়েক বছর লাগে। তো সেরকম একজন মোটামুটি জুনিয়র একজন অফিসার, সেই অফিসার জাতির কাণ্ডারি হয়ে গেলেন। কি এমন প্রেক্ষাপট তৈরি হলো ৭১-এর আগে, একটা দীর্ঘ সময় ধরে কি এমন প্রেক্ষাপট তৈরি হয়েছিল যে মানে বঙ্গবন্ধুকে অস্বীকার করে মেজর জিয়াকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে আপনারা যদি মনে করেন যে মেজর জিয়াউর রহমানকে অনেক বড় করা যাবে, তাহলে কি একটু থিওরিগত ভুল হয় না? কারণ চট্টগ্রামে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে এম এ হান্নান, তৎকালীন মেজর জিয়াউর রহমান সহ বেশ কয়েকজন স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিলেন, এটা আমরা জানি। আমরা মানে কথার ছলে আপনাদের কথাই মেনে নিলাম যে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা, ঘোষক ব্যাপারটা একই। স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান, মেনে নিলাম। এটা মেনে নিয়েই যদি বলি যে স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান, তিনি তো বঙ্গবন্ধুর পক্ষেই স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তিনি তো একা একা স্বাধীনতা ঘোষণা করেননি, কিংবা সেই লিখিত তার বার্তাটা কোথায় থেকে তিনি পেয়েছিলেন, এই প্রশ্নও তো আসে। মানে বঙ্গবন্ধুকে যদি বলেন যে ২৫শে মার্চ তিনি মানে নিজের ইচ্ছায় ব্যাগ গুছিয়ে পাকিস্তানের সমাদর পেতে অ্যারেস্ট হয়েছিলেন জাতিকে দিশেহারা করে, তাহলে বঙ্গবন্ধুকে অসম্মান করা যায়। কিন্তু বঙ্গবন্ধুকে অসম্মান করে কাউকে যদি আপনি বড় করতে চান, সেটা কি ঠিকঠাক মতো হয়? কিংবা আমরা দেখেছি যে দীর্ঘ সময় মানে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন সফল একজন রাষ্ট্রনায়ক তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, নানা ক্ষেত্রে তিনি সফলতা অর্জন করেছেন। সেরকম জনপ্রিয় একজন মানুষ, তিনি তার জীবদ্দশায় তিনি কি কখনো দাবি করেছেন যে বঙ্গবন্ধু আসলে মানে খুবই ছোট একজন মানুষ, তার স্বাধীনতা যুদ্ধে কোনো অবদান নেই, আমি সব থেকে বড়, এরকম দাবি তিনি তার জীবদ্দশায় মানে করেননি? এমনকি তার পত্রিকাতে লেখা যে নিবন্ধ প্রবন্ধ, সেখান থেকেও আমরা জানি যে তিনি বঙ্গবন্ধুকেই গ্রেট লিডার কিংবা স্বাধীনতার নেতৃত্ব দানকারী নেতা হিসেবে জীবদ্দশাতেই স্বীকার করেছেন। এই রাজনীতিগুলো আসলে মানে এই যে একে অপরকে অসম্মান করার রাজনীতি, এই রাজনীতিগুলো আসলে আমাদের জন্য ভালো কিছু আনছে না। আওয়ামী লীগের আমলেও দেখেছি, আওয়ামী লীগ জিয়াউর রহমান মুক্তিযোদ্ধাই না, রাজাকার, পাকিস্তানের এজেন্ট, পাকিস্তানের দোসর, এরকম প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়েছে। সেটাও কি ভালো কাজ ছিল? সেটা ভালো কাজ ছিল না। এখন মানে আসি স্পিকারের আগের কথায়। আগের কথাতে এর আগের যখন মানে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন তিনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে বঙ্গবন্ধুকে ছাড়া স্বাধীনতার ইতিহাস লেখা সম্ভব নয়। মুক্তিযুদ্ধের ইতিহাস লিখতে হলে, স্বাধীনতার ইতিহাস লিখতে হলে বঙ্গবন্ধুকে নিয়েই লিখতে হবে, তাকে প্রধান করেই, তিনি আমাদের মুক্তিযুদ্ধের মূল নেতা, তার নেতৃত্বেই, তার নামেই মুক্তিযুদ্ধ হয়েছে এবং তার পক্ষে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন, তিনিই স্বাধীনতার ঘোষক। এই বক্তব্য স্পিকার তিনি নিজেই দিয়েছেন, যে ভিডিওগুলো এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে। তিনি নিজেই বলছেন যে বঙ্গবন্ধুই সুপ্রিম লিডার এবং তার পক্ষেই মেজর জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, এই দাবিকে সমর্থন করা যায়। কিন্তু আপনি যদি বঙ্গবন্ধুকে অস্বীকারই করেন, মানে মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর মানে অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার, এই কথা তো স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনিও স্বীকার করেছেন। তো এই সত্যটা স্বীকার করতে সমস্যা কি? বঙ্গবন্ধুকে অস্বীকার করে আপনি তো জিয়াউর রহমানকে বড় করতে পারবেন না। আবার মানে শেখ হাসিনার আমলে যেভাবে জিয়াউর রহমানকে নাকানি চোবানি খাওয়ানোর চেষ্টা করা হয়েছে, সেই কাজ করে মানে বঙ্গবন্ধুকে এক ধরনের মানে
একেবারে সরকারি পর্যায়ে যদি আমি নাও বলি, কোনো কোনো নেতার ব্যবসার একটা আইটেম কিংবা ব্যবসার একটা পণ্য বানিয়ে ফেলা হয়েছিল বঙ্গবন্ধু বঙ্গবন্ধু করে, এবং সেটা করতে গিয়ে যেটা হয়েছিল সেটা হচ্ছে জাতীয় চার নেতাকে গুরুত্বহীন করে ফেলা হয়েছিল, বীর শ্রেষ্ঠদের গুরুত্বহীন করে ফেলা হয়েছিল, সেক্টর কমান্ডারদের গুরুত্বহীন করে ফেলা হয়েছিল। সেগুলো যদি না হতো, সেক্টর কমান্ডাররা যদি অনেক বেশি আলোকিত হতেন, বীর শ্রেষ্ঠরা অনেক বেশি আলোকিত হতেন, জাতীয় চার নেতাকে যদি বঙ্গবন্ধুর পরের স্থানে স্থাপন করে তাদেরকে মানে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হতো, তাহলে ইতিহাস বিকৃতির অভিযোগটা মানে আপনি যদি বিএনপিকে দেন কিংবা জামাতকে দেন, সেই দেয়ার পাশাপাশি আওয়ামী লীগের ওপরেও কিন্তু বর্তাতো না। সংকটটা ওখানে। সংকটটা হচ্ছে আমরা যখন যে ক্ষমতাবান হই তখন ভুলে যাই অনেক কিছু, ভুলে যাই ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে, ইতিহাসের পরাজয় থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এই যেমন 24-এর 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হলো, এত বড় পতন থেকেও অন্য রাজনৈতিক দলগুলো সেখান থেকে কি কোনো শিক্ষা নিয়েছে? ডক্টর ইউনূস সরকার সেখান থেকে কি কোনো শিক্ষা নিয়েছে? নাকি শেখ হাসিনার যে অরাজকতার অভিযোগ আমরা করি তার চাইতে 10 গুণ 100 গুণ বেশি ইউনূসীয় যুগে হয়েছে? এখন শেখ হাসিনার 24-এর 5 আগস্টে পতন থেকে যদি বিএনপি শিক্ষা না নেয়, তাহলে বিএনপির জন্যও হয়তো আরেকটা 5 আগস্ট অপেক্ষা করবে। সেটা তো ভালো কিছু হবে না। সেটা শুধু ওই দলের ক্ষতি হয় তা তো নয়, দেশেরও অনেক বড় ক্ষতি হয়। 24-এর 5 আগস্টের আগে যে আন্দোলন হলো, সেই আন্দোলনে দেশের এত সম্পদের মানে কি বলবো যে ক্ষতি হয়েছে, সেটা তো অপরিসীম ক্ষতি। দেশের ব্যবসা, দেশের অর্থনীতি গোল্লায় চলে গেছে। এই ক্ষতি পুষিয়ে উঠতে আমাদেরকে আরও 20 বছর সময় কাটাতে হবে। এই যে অপরিসীম ক্ষতি, এই অপরিসীম ক্ষতি কি বারবার ফিরে আসুক এটা আমরা চাইবো তা না তো। সুতরাং আমার মনে হয় যে এই সংকটে সবথেকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে এখনও যারা বীর মুক্তিযোদ্ধা, আমরা যাদের সেলুট জানাই, তারা যারা বেঁচে আছেন, তারা অন্তত ইতিহাস বিকৃতির চেষ্টাটা করবেন না। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।